তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার শরীর ঔষধ গ্রহণ করছে এবং তিনি মুখে তরল খাবার খেতে পারছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরতে চাইলে তাকে জরুরি ট্রাভেল পাস দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রায় এক সপ্তাহ ধরে এখানেই তার চিকিৎসায় দেশ বিদেশের চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে আপোষহীন এই নেত্রী যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী, তখন বাইরে তার সুস্থতার কামনায় উদ্বিগ্ন দলটির নেতাকর্মীরা। নফল নামাজ আদায়, কেউ প্রিয় নেত্রীর ফিরে আসার প্রার্থনায় চোখের অশ্রু ঝরিয়ে, আবার কেউ নিজের অঙ্গদান করার ঘোষণা দিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। আমার দেহে যত অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য যদি ডাক্তার সাহেব নিয়ে যা, আমি সেটা দিতে প্রস্তুত। আমাদের দেশনেত্রীর জন্য আমি হাত ধরে জোর করে বলছি, আপনারা সবাই আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তবে রোববার প্রায় 4 দিন পর কথা বলেছেন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের কাছ থেকে পানি চেয়ে খান তিনি। এরপর থেকে তাকে অল্প অল্প করে তরল খাবার দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিতের কথাও জানান রিজভী। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। গুলশান সোসাইটি মসজিদে দোয়ার আয়োজন করে আমরা বিএনপি পরিবার, আর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আজকে তার জন্য দোয়া করছে। যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন, সেই এভার কেয়ার হসপিটালে এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে। এদিকে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বেগম জিয়াকে বিদেশে নিতে ব্যবস্থা করছে বিএনপি। সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে সরকার। তারেক রহমান যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে 1 দিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গত রোববার হঠাৎ ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে আনেন চিকিৎসক দল। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে কমিউনিটি হাসপাতালের হেলথ কেয়ার প্রোভাইডারদের এক আলোচনা সভায় তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার কথাও বলেন তিনি। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জামায়াতের আমির বলেন, প্রত্যেকটি শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামায়াতে ইসলাম। সরকারের দায়িত্ব হচ্ছে যারা
যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। ৮ দলের জোট নতুন জাগরণ সৃষ্টি করেছে। মানুষের মনে আশার সঞ্চার হয়েছে যে নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, এবারের সংগ্রাম চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। সরকার একটি চক্রের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করেছে অভিযোগ করে এটা পরিবর্তনের দাবি জানান তিনি। এখানে দাবি করতে চাই, আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। সুষ্ঠু নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও এ সময় জানান। এদিকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশন জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিরডার মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। খুব সহজ একটা সমীকরণ মনে হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে, তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। নির্বাচনের আগে শুধু কেন নির্বাচন আইনের সংস্কার প্রয়োজন হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সময় এটা হতে পারে। তো এই জিনিসটা যে আমাদের এই যে দূরত্ব রাজনৈতিক দলগুলো মধ্যে আছে এবং বিচার বিভাগের সাথে ইলেকশন কমিশন একটা দূরত্ব। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন বিএনপি ও জামায়াত নেতারা। সিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয়। নির্বাচন একটা একদিনের বিষয় না, নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নির্বাচন এই সাইকেল বলা হয় এটাকে। তো এই সাইকেলটা যদি সঠিকভাবে যে এটা যদি কার্যকর না হয়, সাইকেলটা যদি যেইভাবে হওয়ার কথা সেইভাবে যদি ওটা যে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করাটা পণ্ডশ্রম। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। 14,000 জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করে প্রসিকিউশন। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে।